আপনারা দেখছেন সত্য সেলুলয়েড এবং আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল। মোদিজি এসে বাংলায় কথা বললেন কয়েকটা, তার পরের দিন কি চিৎকার চেঁচামেচি সবাই, কাগজের চিৎকার, যে ব্যঙ্গাত্মক ভাবে ওনাকে ছোট করে এরকম বিকৃত উচ্চারণ করে বললেন হ্যাঁ যেন ওরা এইটুকু বুঝিনি যে প্রেমপত্রে বানান ভুল ধরতে নেই। প্রেমপত্র আমি হাতে পেয়েছি, ইট ইজ মোর দ্যান এনাফ। পলিটিক্সের কথাটা যেন উঠলো 2014, মানে দুষ্টু লোকদের, সমাজের দুষ্টু লোকদের আপনি মাঝে মধ্যেই বলেন এই কথাটা, এটা ভ্যানিশ করে দেবো, আমি ভ্যানিশ করার জন্য এসেছি। ভ্যানিশ করতে পারলেন না, ওখানে ভ্যানিশ হলো না, মানে ব্যাপারটা হলো না। আমি বলতে চাইছি তখন কি লোকে কি পিসি সরকারকে না দেখে, পিসি সরকারটা কোনো ব্যাপার না, একদম বাস্তব কথা। কথাটা হলো আমি এগোচ্ছিলাম, ঠিক এগোচ্ছিলাম, যেটা ফর্মুলা তাই, হ্যান্ডবিল দেওয়া, পোস্টার দেওয়া, ফ্লেক্স দেওয়া, ভাষণ দেওয়া, প্রচারে যাওয়া, মিথ্যা কথা বলা, সব করেছি। ওইটা বলছেন আপনি অন ক্যামেরা, আপনি বলছেন? বলছি। আচ্ছা, মিথ্যে কথাগুলো না বললে পরে সত্যির মানটা বুঝবে না। এই যে আমি কথাগুলো বলছি, এটা সত্যি না মিথ্যে, আমি যদি মিথ্যে কথাটাকে যে সত্যি বলে প্রমাণ করতে না পারি, তাহলে উল্টো পাল্টা হয়ে গেল। আমার কথা হচ্ছে যে এই যে আমি জনগণের কাছে গিয়ে তোমাদের দুঃখ ভ্যানিশ করে দিতে পারবো অভিনয়টা করলাম, বলে আমি নিজে কষ্ট পেয়েছি। কারণ আমি জানি এই বদমাইশগুলোর সঙ্গে আমি পাবো না। আমাদের এই টু জেড করাপ্টেড, আমাদের বিশেষ করে আমরা অন্য জায়গায় বেশি ঢুকিনি, এইখানে পশ্চিমবাংলায় আমার সামান্য আমাদের রেশন কার্ড বা আমাদের যদি কিছু ইলেকট্রিকের কাজ বা এই কাজ হয়, যদি কাট মানি না দিই কোনো কাজ হবে না। এইটা কেন? আপনি কি ভুক্তভোগী? হ্যাঁ, নিশ্চয়ই আমিও ভুক্তভোগী। আমি তো বলছি এবার ইনকাম ট্যাক্স আমাকে ধরলো। ইনকাম ট্যাক্স কথার মানে কি? আমি যেটি উপার্জন করেছি তার একটি অংশ গভর্নমেন্ট বলেছে আপনি নেবেন। এটা কিন্তু আমার উপার্জনে দিয়ে। আমার কথা হচ্ছে তুমি আমি আনন্দে ইনকাম ট্যাক্স দেবো, সগর্বে দেবো, কিন্তু আমার যখন গলা বসে যাবে, আমার যখন শরীর খারাপ হবে, আমার খাবারের গ্যারান্টি কে দেবে? তুমি দেবে? আজকে দিচ্ছ। সুতরাং আমার যখন রোদ উঠেছিল তখন আমি যে কাঠফাটা রোদে গিয়ে আমি চাষ করেছি, তার থেকে তুমি ভাগ নিচ্ছ। কিন্তু এই শীতের কালে আমি কাঁপছি, তুমি আমার গায়ে চাদর দেবে না, এটা কিন্তু ঠিক হিসেব হলো না। দ্বিতীয় কথা, আমার যে শেয়ারটা আমি দিলাম, তুমি যদি বলে বসো চোর, আমি চোর। আমি জাতির কোন সম্পদটা নিয়ে কাজ করেছি? আমি আমার ট্যালেন্ট ভাঙিয়েছি। আমি যখন লন্ডনে গিয়ে ম্যাজিক দেখাই, আমেরিকা গিয়ে ম্যাজিক দেখাই, আমার বাবা যখন জাপানে মারা গেলেন, পাশে তো আমি গভর্নমেন্টকে দেখিনি। এই গভর্নমেন্ট, গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট, পাশ ফিরে শুলেন। ইন্ডিয়ান এম্বাসি একটা দুঃখ প্রকাশ করে একটা চিঠি লিখে 3 দিন পর ওখান থেকে যখন ওকে আনার সবকিছু হয়ে গেছে। এবং এয়ারপোর্টে যা হ্যারাসমেন্ট করেছে আমি সব লিখে গেল। পিসি সরকার মারা গেছে, ডেথ সার্টিফিকেট যত করে আমরা লাভ দেখছি তখন দাদা বললেন যে এই ডেথ সার্টিফিকেট নিয়ে এসছি, এটা জাপানি ভাষায় লেখা। তুই জাপান থেকে জাপানি ভাষায় দেবে নাকি তোমার জন্য উড়িয়া ভাষায় দেবে নাকি তেলেগু ভাষায় দেবে? এইসব হয়েছে। ইয়েস, তখন আমার জায়গাবাবু ছিলেন, আমি বললেন যে আপনি কিন্তু বলবেন মানে বাড়াবাড়ি করছেন, পিসি সরকার মারা গেছে, 3 দিন ডেড বডি কিন্তু পড়ে আছে,
আসতে লেগেছে। জনগণ কিন্তু খেপে আছে বাইরে, কাঁদছে, আর আপনি ভাষা ইয়ার্কি মারছেন। আমি কিন্তু বলি সমস্যা, একটি লোক বাইরে গিয়ে বলল, ওনারা বলছে যে সার্টিফিকেট বাংলায় নেই কেন? ও ভেঙে ঢুকে গেছে সবাই, রিপোর্ট নিয়ে চলে এসছে। অফিসারটা কোথায়? সেই অফিস সামারটা কোথায়? কাজ দেখাচ্ছেন? উনি ভেবেছিলেন তখনও বোধ হয় 25 টাকা বুঝিয়ে দেবো। আচ্ছা, ওনার অভ্যাস টাকা খাওয়া। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওনার অভ্যাস টাকা খাওয়া, সুতরাং খায়নি, সেটা কাজ করেনি। আমি বলছি আমি সৎ লোক, আমার এনিথিং আমাকে, আমার ওপেন, কেউ চোর বড় টাকা বলে আমি ভারী পড়ে গেছে আমার। আমাকে বলে যে তোমার কোভিড হয়েছে, আমি চেক করবো। আমার যদি কোভিড না হয়ে থাকে। আমাদের দর্শকরা এটা জানতে চাইবেন যে আপনাদের বাড়িতে কিছুদিন আগে সিবিআই এসেছিলেন, তারপরে তার কোনো কিন্তু খবর পাওয়া যায়নি। ওনারা দেশে খুব সশ্রদ্ধভাবে আমার সঙ্গে ব্যবহার করেছেন, বলেছেন যে নির্দেশ আমাকে মানতে হবে, সে নিয়ে এলাম, আপনি চেয়েই বসছেন। আচ্ছা, বলেন যে আপনি একটা কোম্পানির সঙ্গে কাজ করেছেন, সেই কোম্পানি আবার অন্য কাজও করতো, তাতে আমার সঙ্গে যোগাযোগ কোথায়? এটা ওনারা নিজেরা বলছেন? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছেন আপনি কি ওই সম্বন্ধ জড়িত? আমি বললাম না, আমার তথ্য বলে রাখছি, আমার এই চুক্তিটা, এই চুক্তি অনুযায়ী আমি আমার কাজ করেছি, এবং ওরা অন্য যদি কাজ করে সেটা ওর অন্য ব্যাপার, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওনারা সেটা মেনেছেন, মানেন, কিন্তু রুটিন ওটা আপনি চেক করতেই হবে। আচ্ছা, আমার জ্বর হয়েছে কিনা, আমারও কোভিড হয়েছে কিনা দেখবেন না। আবার কয়েকটা বছর পিছিয়ে যাই। এই আপনি এর আগে আপনি বলেছেন এরকম আপনি বিজ্ঞান মনস্ক লোক, বিজ্ঞান নিয়ে আপনার কাজকর্ম, সাধু বাবাদের এগেনস্টে আপনি করেছেন, ওই গল্পটা একটু বলবেন কি? গল্পটা বলা যাবে না। আচ্ছা, কারণ আমি তো জনগণ নিয়ে খাই। আচ্ছা, ঠিক আছে, তাদের অনেক ভক্ত থাকতে পারেন। ওরা একজন ভদ্র, একটা এক্সাম্পল বলছি, যদি এটা আপনি কি করবেন? আমার স্বামী নেই, আমার ছেলেটা মরে গেছে, আমি একা পৃথিবীতে, ওই বাবাটাকে নিয়েছিলাম, এই বাবাটাও এক্সপোজ করলেন। আচ্ছা, ম্যাজিকের তাহলে কিছু মজার ইনসিডেন্ট আপনি তো বসে বসে এখনই একটা ওদের ম্যাজিক করে ফেলতে পারেন, কিন্তু এটা এখন ম্যাজিকের প্রোগ্রাম নয় তো, কিন্তু আমি বলছি যে আপনি এটা পারেন। এই যে ভ্যাস করছি। ঠিক। আরেকটা কথা এবার একটু তাহলে অন্য জায়গায় আপনার যাই আমি, সেটা হচ্ছে দেশের সেবা করতে গেলে এটা আপনারও বা কেন এই জিনিসটাই কেন মনে হলো যে কোনো একটা পলিটিক্যাল পার্টি তার মধ্যে থেকে যাওয়া? এটা তো আপনি এমনি করতে পারতেন। কথা হচ্ছে কোনো একটা গাড়িতে আমার চুপতে হবে, প্রত্যেকদিন একই কথা বলছে, প্রতিটি গাড়ি বলছে গড়িয়ার মোড় যাবো, দেশের মঙ্গল করবো, দেশের উন্নতি করবো। কিন্তু এই মুহূর্তে উদাহরণ আছে আমাদের হাতে যে গাড়িতে না চড়েও কিন্তু দেশের উন্নতি করছে। সোনু সুদের কথা আমি আপনাকে এক্ষুনি বলতে পারি, আমি যেটা বলছি সোনু সুদের কথা আপনাকে এক্ষুনি বলতে পারি, যে লোকটা নিজের বাড়ি, অন্য ব্যাপার, আমি আমারটাই বলছি। হ্যাঁ, অনেক পেট্রোল পাঠিয়েছিলাম, নিজের পয়সা খরচ করে, লুট হয়ে গেছে। মানে সেই অর্গানাইজ ওয়েতে হয়তো আপনি পাঠাতে পারেননি বা সেটা করতে পারেননি, সেটা আপনি নিজে করেছেন। হ্যাঁ, আচ্ছা। তখন দেখলাম ওই একটা চেন বাঁধতে হবে, মানুষকে সেবা করতে গেলেও ওদের দিয়ে করতে হবে। মাই গড, এটা দামও হবে না। কিন্তু এইখানেই কিন্তু আপনার সঙ্গে এই মানে মতটা আমারও মিলছে না, কারণ এই জন্য যে আমরা এতদিন আমাদের কাছে কোনো উদাহরণ ছিল না। সোনু সুদ কিন্তু এই উদাহরণটা তৈরি করে দিয়েছেন, যে সোনু সুদ দেখিয়ে দিয়েছেন আমি কোনো পার্টির এখন অবধি কোনো পলিটিক্সের মধ্যে আমি নেই,
আমি কিছু বাস ভাড়া করে বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের এখান থেকে নিয়ে ওখানে পাঠালাম। প্লাস এই কিছুদিন আগেকার খবর হচ্ছে উনি বোধহয় ওর 3টে প্রপার্টি মর্টগেজ রেখে সেখান থেকে লোন নিয়ে সেই টাকা দিয়ে উনি কাজটা করেছেন। এটা হয়েছে, এটাতে বোধহয় কোটি টাকার উপরে উনি লোন নিয়েছেন, যেটা আমার কাছে যা তথ্য আছে। তাহলে এইভাবেও কিন্তু করা যায়। তাহলে করা যায়, সেটা ওনার উপায় ছিল। কিন্তু এই যে আমি বসে আছি এখানটায়, আমার বাড়ি না। আমি যদি বাড়িটাকে এখন মর্টগেজ দিই, আমার কোনো অধিকার দেবো আমি? তা আমি একটা উদাহরণ দিলাম। আমি তো বিভিন্ন সময় দিয়ে এসেছি, ডোনেশন করে নেই। ঠিক রিফিউজি রিলিফ ফান্ডে দিলাম, তার জন্য ইনকাম ট্যাক্স দিয়েছি আবার। আচ্ছা, হ্যাঁ, ওটা নাকি আমার বিলাস। আপনি বোধহয় আমরার সঙ্গে বোধহয় ছিলেন, আমি যদি খুব ভুল না করে থাকি। আমরা মানে যেটা হচ্ছে অশোক দাশগুপ্তরা যেটা বানিয়েছিলেন, প্রদীপ, হ্যাঁ তাই তো? ওটা মিঠু চক্রবর্তী বোধহয় ছিলেন আমার যত আছেন। ওটা এখন আছে, ওটা কিভাবে কাজ করলেই আছে। আচ্ছা, মানে এখন আর কিছু দেখা যায় না। আগে যখন দেখা যেত, আপনি ছিলেন ওটা উপায় নেই, এখন দেখা দিন অসুবিধা করছে। আচ্ছা, সবথেকে বড় কথা, পিসি সরকার জুনিয়র নিজের পকেটে অ্যান্টিসিপেটরি বেল নিয়ে বসে আছে। আচ্ছা আচ্ছা, আমরা এখন প্রায় শেষের দিকে। আড্ডাটা তো চলবেই, আড্ডা আপনার সঙ্গে আবারও আমার ভবিষ্যতে আরো হবে। আপনি বই লিখছেন, যে বইটা, এটা বইটা সম্পর্কে একটু বলুন। বইটা তো, এটা তো সেকেন্ড এডিশন, এই বইটা নিয়ে একটু বলুন না। এটা আপনি, হ্যাঁ না, এটার ব্যাপারটা কি আছে একটু আপনি বলুন। এটা প্রদীপের পাঁচালী। হ্যাঁ, এটা নেবো আমি। কথাটা হচ্ছে যে এরকম পেঁচাল আমি মনে করি, এটা রেকর্ডের পেঁচাল। ওনারা বললেন এক জায়গায় করে ছাপি। কত ভারতে দিকে বেরোচ্ছে এটা আমার বোধ হয় 23rd বই। তা তো অনেক আগের আছে। বিভিন্ন জায়গায় অভিজ্ঞতা নিয়ে লিখেছি। প্রচার হয়নি নানা কিছু কারণে। প্রচারের কথা ভেবে বারবার একটা কথা মনে পড়লে, ভাবলাম এক্ষুনি শেষ করবো, এক্ষুনি শেষ করা যাবে না। গিলিগে সম্ভবত 88 বা 89 এর সিনেমা, যতদূর মনে পড়ছে। ইন্দিরাতে দেখেছিলাম মায়ের সঙ্গে, খুব ছোট ছিল তখন, আমার বয়স খুবই কম। সেই ছবিটা আমরা এখনো যদি হয়তো, আমি আমার মেয়েকে বললাম যে এরকম একটা সিনেমা ছিল, গল্পটা বললাম যে উনি দ্বৈত চরিত্র অভিনয় করেছিলেন, একটা ভালো একজন সাদা একজন কালো, এইভাবে দেখানো। এই ছবিটা আমরা দেখতে পেলাম না কেন? কারণ এটা কিন্তু আপনাদেরই প্রোডাকশন, আপনি ইন্দ্রজাল প্রোডাকশন ছিল। আমাদের হাতে মধ্যেই, আমি যদি ছেড়ে দিই আজকে আবার দেখতে পাবেন। তাহলে ছাড়ছেন না কেন? এই ম্যাজিকটা কেন? আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যাচ্ছে। জনগণ এত সহজে ভালো মন্ত্র বলে বসেন, যেমন নাকি ইলেকশনে কিন্তু আমার জন্য আমি ভাবছিলাম না, আবার বলছি না, আমি চেয়েছিলাম দেশের সেবা। না, দেশের সেবা কে করে? তাহলে ওই পার্লামেন্ট গোলমালের ঘরটায় চিল্লি আর কিছু কথা বলবো, জানে কি কেউ বলছে না। একটা বাঙালি মুখ করতে পারে? এটা চেয়েছিলেন আপনি? কেউ একজন কাগজগুলো ছুঁয়ে দিল, হিরো হয়ে গেল। কেউ একজন খেলার মাঠে গিয়ে জামাটা খুলে বাইরে কেউ ঘোরালো, হিরো হয়ে গেল। সেই হিরো কিন্তু আমি না। যিনি শুধুমাত্র জামা খুললেন বলে তিনি, আমি পার্লামেন্টে কাগজ ছোঁড়ার প্রসঙ্গে যাচ্ছি না, তিনি অনেক কাজ করেছেন এবং পরেও তিনি অনেক কাজ করেছেন এবং জামাটাও ঘুরিয়েছেন, সবটা নিয়েই কিন্তু হিরো। আপনার ক্ষেত্রেও তাই, আপনি এত কিছু করেছেন তারপরে কিন্তু হিরো। শুধুমাত্র এবার আলাদা কিন্তু করা যাবে না। ছিল যে সমস্ত লোকগুলো ডান দিক হোক, বাম দিক হোক, সামনে হোক, পেছনে হোক, মুক্ত কণ্ঠে আমাদের প্রতিবাদ করব। কোন পতাকা নিয়ে ছাকনি যে কথা বলবো, হ্যাঁ তা না। এই ছাকনিটা এখন মুখ মোছার জন্য, আমরা মোছার জন্য। তারাও দেখবে যে ভদ্রলোক বলতে কি বোঝায়। আমাকে তো জনগণ করলেন, আটকালেন।
আমি এখনো বলছি, সেটা তো তাদের সিদ্ধান্ত, আপনার তো সেটা সিদ্ধান্ত বলে না, তারা আমাকে বললেন যে আমরা চাই না যে আপনি জঙ্গলে যান। আপনি এই অ্যাঙ্গেল থেকে দেখছেন। ওনারা যেই নাকি বললেন যে ওরা চাই না, আমার তো এইটাও কিনেছি ওনার পয়সায়, এটাও কিনেছি ওনার পয়সায়, ঠিক। সবকিছু আমার এদের পয়সায়, এরা বলছে যে আমি চাই না, তবে আমি মুখ না আমি ত্যাগ করিনি, আর সঙ্গে হাঁটছি না। সেরকম প্রতিটি দলই তাই। মমতা ব্যানার্জি কি খারাপ চায়? সিপিএম কি খারাপ চায়? কংগ্রেস কি খারাপ চায় দেশে? ম্যানিফেস্টো গুলো দেখুন না, আহারে বাবা, স্বর্গের উপর তুলে দেবে সবাই এ টু জেড। আপনি এই যে ব্যঙ্গা শুরু বলছেন সেটা তখন আমি বুঝে উঠতে পারিনি, পরে বুঝলাম। যাই হোক, তো আমি আবার রাজনীতি থেকে আবার আমাদের মানে কর্ড লাইন থেকে আবার মেন লাইনে আরেকবার যাই। বর্ধমান তো পৌঁছতে হবে, তো মেন লাইন দিয়ে যাই। এটা হচ্ছে গিলি গিলে এর ব্যাপারটা বলুন, এটা কি আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন, মানে ছোটরা বা তারপরের জেনারেশন কেন দেখতে পাবে না? যখন তখন দেখা যাবে। তাহলে করছেন না কেন? কিন্তু জনগণ এত ভুল বোঝে। কিন্তু ওখানে তো আপনি ভুল কিছু বোঝাননি। আপনি দুরকম, আমার যতটুকু মনে পড়ছে, হয়তো উৎপল দত্ত ছিলেন, সন্তোষ দত্ত ছিলেন, ঠিক আছে, এরকম একটা দুর্দান্ত কাজ, ঝকঝকে একটা সিনেমা, কিন্তু এরা দারুণ সমাজের দুরকম আপনি দেখেছেন। হ্যাঁ, পুরস্কার পেয়েছে, সেদিক দিয়ে ঠিক আছে, টাকাও দিয়েছে আমাকে। হ্যাঁ, তাহলে কি? কিন্তু আমি দেখলাম লোকেরা আমাকে জাদুকর হিসেবেই চায়। তাহলে সেটাতে আপত্তি কি? আপনি দুটো আমি আপনাকে বলি এবারে, তাহলে আপনি মুখটা ঘুরিয়ে বসতে হবে পাবলিককে। ওরা এখন এক কথা বলবে, যেই মুহূর্তে আমি সিনেমাটা করবো, আবার কোনো একটা সিনেমা, আপনি সিনেমায় ভাবলেন আমাকে তো বেশ নাম করে একটা ভদ্রলোক করেছেন। আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। লোকে আপনাকে কিভাবে নিচ্ছে? প্রথম কথা, আপনি জাদুকর, সারা পৃথিবী মেনে নিয়েছে, পৃথিবীর 1 নম্বর জাদুকর আমরা মনে করছি। আপনি কি বলছেন আমি সেটাই আসছি না। তাহলে আপনি পরীক্ষিত জাদুকর, আপনি একটা পলিটিক্সে কাজটা করার চেষ্টা করেছিলেন, সেখানে হয়নি। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে জনগণ অ্যাজ আ পলিটিশিয়ান আপনাকে গ্রহণ করলো না। আপনি গিলি গিলি গিয়ে করে আপনি কিন্তু সাকসেস, লোকে খুব সাকসেসফুলি, লোকটা সিনেমাটা বহুদিন চলেছিল, লোকে মানে হাউসফুল চলেছে, লোকে বহু দেখেছে। তাহলে না, তাহলে কেন আপনি, আমি এটাই বলতে চাইছি, তাহলে কেন আপনার ওখানে কেন? ইলেকশনের মধ্যে স্তর আছে। ইলেকশনের মধ্যে আমাদের সল্ট লেক এরিয়া, আমি কিন্তু একদম তুঙ্গে, কিন্তু বর্ডার এরিয়া, যেটা গ্রামের দিকটা বা ওইসব বর্ডার এরিয়া আমি ও তলায় আছে। আমি তো সেখানে বলছি, যোগ ফল করে দেখা গেল যে আমার এলেভেলে দেখেছি, তাই না? কিন্তু আমি যদি সিলেক্টিভ হতাম যে আমি শহরেই খালি, ওটা তো আপনার চয়েস নয়, মানে আপনি চয়েস করতে এখন তো ভাগ হয়ে গেছে, ওটা আলাদা এটা আলাদা আলাদা। কিন্তু আমার যদি জেতাটাই যদি আমরা দিয়ে থাকতো, মানে উদ্দেশ্য হতো, আমি এক্ষুনি ঢুকে যেতাম। আপনি বারবার পলিটিক্সের দিক থেকে উদাহরণটা দেওয়ার চেষ্টা করছেন, আর আমি আপনাকে বারবার এই গিলিগিলির দিকে টানছি। আমি এটাই আপনাকে আবারও প্রশ্নটা এটা করছি। এই সিনেমাটা পরীক্ষিত, লোকে কিন্তু দেখেছে, লোকে পছন্দ করেছে, যে না, যে ম্যাজিশিয়ান পিসি সরকারকে। আপনার কি এখন তাহলে এইটা মনে হচ্ছে, আপনি কি এই জন্য তাহলে সিনেমাটা আপনি ছাড়ছেন না, যে যেহেতু আমি পরীক্ষিত এবং আমি যথেষ্ট 100-র বেশি মার্কস নিয়ে আমি পাস করেছি, আমার আর এখানে আমাকে আর পরীক্ষা দেওয়ার দরকার নেই, তাহলে গিলি গিলি এটা থাক, আমি আর একটা নতুন কোনো কিছু আমি ট্রাই করি। সেই জন্য কি হতে পারে যে আবার একটা সেই পিসি সরকারের আরেকটা ক্যারেক্টার আমি এটা আমি প্রথম বলছি আপনাকে, বেশি বলবো না, যথেষ্ট। আর একটা হতো, এই যদি আপনার লাঞ্চ খাওয়ার হয় 1 ঘন্টার উপর আপনার সঙ্গে কথা বলছি, আমি তার আগে এসেছি, পাখির খাদ্য এক্ষুনি উঠতে হবে। হ্যাঁ, যাই হোক, আমি যখন দেখলাম যে আমাদের তথাকথিত ফিল্ম ডিরেক্টররা, যারা স্বনামধন্য, তারা আত্মঘাতী কাজ করবে। আচ্ছা, তাহলে ওই দিক থেকে কিছু একটা হয়েছে। যাই হোক, ঠিক আছে, আমি আর বেশি ভাঙবো না। কেউ একজন হাতি চাইলেন আমার কাছে,
দিলাম। একজন বাঘ চেয়েছিল আমার কাছে, আমাদের বাঘ নিয়ে আমি সিংহ আছে। দিলাম। আচ্ছা, লোকে আপনাকে কেন কেন লোকে বিশ্বাস করবে কেন আপনি সায়েন্স নিয়ে? আপনি একটা সিংহকে বাড়িতে পোষ মানাচ্ছেন, এ তো অসম্ভব ব্যাপার। বাড়িতে আপনার বাড়িতে হাতি ঘুরে বেড়াচ্ছে, এইটাকে কেন লোকে স্বাভাবিকভাবে নেবে এটা আপনি আমায় বলবেন? আমি হাতি মানলাম, হাতি মেরে সাথী দেখে আমরা বিশ্বাস করেছি যে হাতি মেরে সাথী, একটা লোকের বাড়িতে রায়েশ খান্নার মতো লোক একটা হাতি নিয়ে ঘুরতে পারে। সিংহ বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তো আপনি বোধহয় পরে বাড়িপুরে পাঠিয়ে দিয়েছিলেন নাকি? বাধ্য হয়েছিলাম, কারণ হচ্ছে আমাদের 3 সন্তানের দিকে একটু বিশেষভাবে তাকাতো, এই মরেছে, সেই চোখটা ভালো লাগেনি। তাই মানে ও কি তখন একটু ইচ্ছা এরকম ব্যাপারটা এসে গেছিল? আমি আপনাকে একটা বই দিই। এটা সত্যি মানে সিংহ পোষার প্ল্যানটা আপনি পেলেন কি করে? আর একটু বাড়ুক আমাদের ইন্টারভিউ, আর সামান্য একটু আপনি টাইম নেবো। আচ্ছা, খেয়ে নেবেন আপনি। আমি এই সিংহর গল্পটা আপনি বলে আপনি আছে তাহলে শেষ করুন, আমি পরবর্তীকালে সিংহের গল্পটা আসলে বাঘের গল্প। স্পেনে সেই জন্য বইটা দিয়েছিলাম, সব লেখা আছে। আচ্ছা, আমি ইংল্যান্ডে শো করছি, ওয়েস্ট এন্ডে। ওয়েস্ট এন্ড আমাদের দেশের কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, কিন্তু সমস্ত বিশ্বের কাছে, শিল্পীদের কাছে তীর্থস্থান। ওটা হচ্ছে শোকেস অফ ওয়ার্ল্ড শো বিজনেস, বিশ্বের সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠানের শোকেস, ওয়েস্ট এন্ড লন্ডন। ওখানে থিয়েটার হল আছে, ওখানে গিয়ে কেউ চান্স পায় ওখানে শো করছে, তার মানে ক্লাস। যেমন নাকি মাউস ট্র্যাপ, আগাথা ক্রিস্টি চলছে এখন কত হলো, 53 বছর হাউসফুল। আমরা খবরও রাখি না, আমরা এত পিছিয়ে একটা থিয়েটার চলছে বা ফলিবার যে আরো বেশি 100 কত, ক্যাসিনো ডি প্যারি 100 কত, জিসাস ক্রাইস্ট সুপারস্টার 50-60 হবে। আমি চাইছিলাম যে সরকার 250 বছর এরকম হোক। তার কারণটা কি, আগাথা ক্রিস্টি কি হলো, যিনি নাকি প্রথম শিল্পী মরে গিয়ে ভূত হয়ে গেছে, পরের জেনারেশন এসছে, তার ছেলে না হয়তো কিন্তু ওই ব্যানার, ওই নাম, ওই শো, ওই পোশাক, ওই পোস্টার। আমরা স্বপ্ন দেখতে জানি না, আমরা হল থেকে ভাঙি। আচ্ছা, মানে এইটা হচ্ছে তার পেছনের গল্প। ইয়েস, আমি বললাম অনেক কিছু জড়িয়ে আছে। হলো যে স্পেনে আমি শো করছি, ওখানে ডন আর্টুরো ক্যাস্টিলিয়া, পৃথিবীর ওয়ান অফ দ্য টপ অর্গানাইজার্স, তিনি আমার শোটা দেখলেন, আমাকে জড়িয়ে ধরছেন, তোমাকে স্পেনে আসতেই হবে। হঠাৎ স্পেন, আমার ভালো লাগে স্পেন, কিন্তু এখন যাবো কেন? না, আমার তো বয়স হয়ে গেছে, আমার স্বপ্নের প্রোগ্রাম, স্বপ্ন এটা আমি তোমার মধ্যে খুঁজে পেয়েছি। তুমি বলবে, তুমি লিড করো, তোমার প্রোগ্রামটা করো, ফিনান্স আমি করবো, কত কোটি টাকা লাগবে, কি লাগবে বলো। আমার তুমি বিবেক বললো যে আপত্তি করো, ঠিক না? আমি বললাম যে আপনি ইংল্যান্ডের সফরটা হয়ে যাক, আমাকে তুমি 6 মাস গ্যাপ দাও, কিন্তু আমার লিস্ট দিয়ে দিয়েছি, আমার এই লাগবে, আমার এই লাগবে, আমার এই লাগবে, আমার এই লাগবে। হ্যাঁ ঠিক আছে দেবো, আমি কিন্তু চাই সিল্কো মাকিগো ডেলা ইন্ডিয়া। বুঝলাম না, মানে যেখানে সিল্কো মানে সার্কুলার স্টেজ অফ ম্যাজিক ফ্রম ইন্ডিয়া। আচ্ছা, চারদিকে বুঝতে পারে। আচ্ছা, মানে মাঝখানে আপনার মানে খানিকটা যাত্রার ফান্ড দেয়। আমি তো ছোট স্কেলই ভাবছি, তারপর আচ্ছা, হ্যাঁ ঠিক।
বুঝলেন তো? একদম, 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 একদম। বলতে পারতেন। ইন্ডোর স্টেডিয়াম বলতে পুরো পারতেন। হতেই পারতো। ফর্মটা বললাম, এই একটা ফর্ম। কুয়ো হবো কেন? ঠিক। সমুদ্র হবো হতে পারে, কিন্তু আমার তরফ থেকে শিল্পী হচ্ছে 150। আমার সহকারী লাগবে। আমি ভাবলাম আটকে দিবে। হ্যাঁ, আমি তো তাই চাই। স্টেজে আমি আসবো কি করে? তুমি তোমার কেন কি ইচ্ছা? আমি হাতি করে আসবো। হাতি হাওড়ের মধ্যে বসে আছে, আমি এসে পাবলিকের সামনে আসলো, হাতি নিচু হলো, ওদেরকে ম্যানেজ করে দিলাম। যা হাতিকে ও বলে যে এই না হলে বিশেষ থাকে, আমি আছি। এতক্ষণ পর নিজেকে খুলেছেন, বলুন এবার, বলুন। আমি হাতি সব যা দরকার, একটা বাদ লাগবে, বেঙ্গলটাই গেছে, কারণ আমি তো বাঙালি, বাঙালির সঙ্গে একদম বাংলার মেয়ে বাপ বানিয়ে দেবো। তবে কিরম সাইজ এই তবে যা বলছে, হ্যাঁ আমি বলছি আমার সামনে যে লোকগুলো হাতির যে প্রসেশনটা আসবে, একটা প্রসেশন আসবে, তো প্রসেশন, হ্যাঁ প্রত্যেক গা কিন্তু ফর্সা না, জমবে না, খয়রি। বলে আমার মাথা নেই যে ইন্ডিয়াতে পাবো না, আমি তো খয়রি, কিন্তু হ্যাঁ তুমি বুঝতে পেরেছি আমি, হ্যাঁ ইয়ে আসবে উত্তর আফ্রিকা, সেখানকার একটু অন্যরকম। হ্যাঁ, তারা গায়ের রংটা এই শাসন বাঙালিদের মতো চেহারা, লম্বা চওড়া, হ্যাঁ তারা আসবে, তোরা ফ্যান রাজা আসছে, রাজা আসছে। ভাষা কি হবে? স্প্যানিশ। তুই বলবে? হ্যাঁ বলবো আমি। বাঘ জোগাড় হলো ওখানে, হলো শোয়ার্ম হলো, এক্সটেনশন হলো, হয়ে যাওয়ার পর এই এক্সটেনশন হয়ে গেল প্রবলেম। 11 মাস শো হয়েছে, শো বাড়াতে গিয়ে আর বলে পারবে না। কারণটা কি? বাঘটা নিয়েছে রিংলিং সার্কাস, ফেরত দিতে হবে, আমেরিকা ফেরত দিতে হবে। আমি এতদিন বাড়িয়ে 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 11 মাস করেছি, আর পারছি না, পুরো কেস করে দেবে, সিনেমাতে লাগবে ওদের। এখন এই 11 মাসের মাথায় 10.5 মাস বাঘটা নিয়ে চলে গেল। আর এই বাঘটা আমি নাম দিয়েছিলাম দক্ষিণ রায়। আচ্ছা, আমাদের এখানকার দক্ষিণ রায় আমার ও ছিল অ্যাগ্রেসিভ, মানে খাঁচার মধ্যেই কাউকে পাশ দিয়ে গেছে, চার্জ করলেন, খাঁচার ও দিয়ে গায়ে লাগছে, তবে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমাকে টেবিল দাও, এখানে ইয়ে করবো, টেবিল ল্যাম্প দাও, অবস্থা আমি এখানে লিখবো, আর এইখানে লট দিয়ে খাঁচা খাওয়া মারতে পারে আমাকে ইচ্ছে করে। কি বলছেন? তারপরে বসে আছে কোথায়, আমিও লিখছি, ও আমার সঙ্গে চোখ, আমি জানি ও আমাকে নজর রাখছে, যদিও এদিকে তাকিয়ে আছে, আমাকে দেখে নজর রাখছে, ছোট ছোট জানি আমি। ও উঠলো, উঠুক, কিন্তু আমার সব দোস্তি হয়ে গেল। আমি বললাম যে দক্ষিণ রায়, তুই আমাদের কাছে না খুব সম্মানের লোক, আমি তুই বলবো না, আপনি শুনতো আমার কাছে, কি অদ্ভুত ব্যাপার। আলটিমেটলি বাঙালি বাঘ তো, বাঙালি বাঘ, আমি আমার দাবি করি আমি বাঙালি বাঘ। এবং পাবলিক দূর থেকে না দেখতে আসতো, কি বলছি, কথা বলে
এবং অনেকে ফিল্ম তুলতো ই করতো, এই যে ওই যে অ্যাটেন্টিভলি আমার কথা শুনছে কাছে এসে, ওরা বুঝতে পারতো, কিন্তু ওরা কেউ এলে চার্জ করতো। আপনার সঙ্গে সেটা নয়। তো যখন নাকি সেই রিংলিং সার্কাস থেকে আলটিমেটাম পাঠিয়েছে, ওকে নিয়ে যেতে হবে, লোক আসবে কালকে, ও বুঝে গেছে পাইচারি করছে, একদম রেস্টলেস। আমাকে তারা পড়ে গেল ভাবে কাঁচায়, মানে ওটা মানে কি বলবো, ওটা মনে দুঃখে ভেঙে পড়ে যাবে আর কি। আমি একটু আদর করছি গায়ে, চিৎকার করে বললো এনরিকে, মানে সবাই চোখ রাখে আমার করে, Sería Hogar, muchísimas peligros cuando amor. যখন ভালোবাসে চূড়ান্ত ডেঞ্জারাস এই প্রাণীরা, ভালোবাসাই হচ্ছে আক্রমণাত্মক। হয়তো আলিঙ্গন বা চার্জ করে এরকম খাবার উঠিয়ে গায়ে হাত দেবেন না। আজকে বুঝে গেছে যে ডিপার্টিং টাইম ইজ কাম। কেমন ছিল চুপ করে শুনল, ও বুঝলো যে ওর কথায় আমি হাত শুনেছিলাম, তারপর থেকে নিয়ে গেছে। ওই আইটেমটা বন্ধ হয়ে গেল, শো চলছে, আমার মন খারাপ হয়ে গেছে। একদিন সর্বভাবে দেখি মানে ক্যাস্ট্রেলিয়া, ওই ভদ্রলোক, উনি যা ইচ্ছে তাই করতে পারেন। মিস্টার ক্যাস্ট্রেলিয়া আমাদের হোটেলে এসে হইচই করছে। আমি তখন মানে লেট করে উঠছি, তিনটে করে শো, টায়ার্ড কাটতে হবে, কি ব্যাপার, ওকে এক্ষুনি যেতে হবে হাসপাতালে, এক্ষুনি পশু হাসপাতালে। তার মানে বললাম যে কিছু জিজ্ঞেস করলো, চলো, ভালো লাগছে না। ওকে জিজ্ঞেস করলাম যে আমাদের ওর দক্ষিণ না 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 বলে না আবার কিছু, আমাকে নিয়ে গেল, দুটো কিছু খোলালো, স্যানিটাইজ করালো, সারা গায়ে স্প্রে করালো, আমার স্ত্রীকেও তাই, ও তাই। পার্টি দিতে দিতে একটা ঘরে নিয়ে গেল, ইস 10 মিনিট, মাত্র 10 মিনিট, 10 মিনিট খোলা থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে, আমার চলে আসতে হবে। এই ঘর সেই ঘর ছিল নার্সারি, বুঝে গেছি। আচ্ছা, কি স্বর্গীয় দৃশ্য, যত রকম জীবজন্তু হতে পারে তার বাচ্চা, যে ভালুক থেকে আরম্ভ করে ব্ল্যাক প্যান্থার সব রয়েছে, সব, ছাগলের বাচ্চাও আছে, সব ওরা আপন অনেক খেলা করছে, ডিমবাজি খাচ্ছে, কেউ কাউকে আক্রমণ করছে না, কিচ্ছু না। আমি গেলাম, এদিকে একটা বাঘ আমার 2 পায়ে ফাঁকে, বাচ্চা মানে হ্যাঁ ছোট বাঘ, বড়সড় বেড়াল আমার 2 পায়ের ফাঁকে দাঁড়িয়ে পড়ছে। এই কথা আপনি কোথাও বলেননি, কিন্তু এই প্রথম আপনি লিখছেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে বলিনি কাউ না, সেটাই দেখবো। হ্যাঁ, তারপরে আমার হাঁটতে অসুবিধা হচ্ছে, যে বাড়িয়ে না আমি এগুলি, ও এগুলি, আমি দাঁড়িয়ে পড়েছি, আমার প্যান্ট ধরে বিয়ে উঠছে, কিনছে বেয়ে উঠছে, উঠে আমার হাতের জায়গাটা কামড়াচ্ছে, এই কাপড়টা নিয়ে ভালো লেগেছিল। আমি সেই ভালো করলাম, আমার স্ত্রী একটু করে নিল, চেটে নিল, গালটা নিল। মিস্টার সরকার, আপনি পশু প্রেমী, আমরা জানি, এর মধ্যে যে কোনো একটা আপনি না পাবো না এরকম ভাবে আঘাত দেবেন না, দিতেই হবে, বাঘটা দিন বাঘ আছে, ওরা তো বাঘ না, ওটা সিংহ, ওর মধ্যে গায়ে স্ট্রাক আছে। তখন ডাক্তার বলছে ওকে তো ম্যাজিক, সিংহের বাচ্চা ছোটবেলায় স্ট্রাক থাকে। আচ্ছা, ওর প্রথম লোকটা পড়ে গেল, পরে ভ্যানিশ, তখন সোনালি, কি দারুণ ব্যাপারটা।
দারুণ ব্যাপার। হ্যাঁ, তারপরে ঠিক আছে, তাই ওই নিয়ে এলেন বাড়িতে নিয়ে এলাম। মা নাম দিল সম্রাট। সম্রাট। ওকে শাক বাজিয়ে ফুল চন্দন দিয়ে যা অভ্যর্থনা করা হলো। আমার বেডরুমের পাশে ওর খাঁচা হলো। একা লাগছে, ভালো লাগছে না, খুলে পেলাম, আমার বেডরুমে ঢুকে গেল। ওই যে আস্তানা নিল আমার খাটের তলায়, খুব ভালো লেগেছে। আপনার নিজের কখনো এটা মনে হতো না যে আলটিমেটলি তো জঙ্গলি, মানে জঙ্গলেরই একজন প্রাণী? আমি জঙ্গলে, আমরা অনেক ডেঞ্জারাস। আপনার বন্দুক আছে, আপনার সোর্ড আছে, আমাদের লক আছে, তো কিছু নেই। তারপর আমি খেলতাম, করলাম সঙ্গে মজা। ইস, মানে সে যখন প্রমাণ সাইজের হয়ে গেল, বড় হয়ে গেল, এত বড়, হ্যাঁ, তার ছবি দেখেছি আমরা। সে যখন গার্নিশে করছে ওই চারতলা রোদ পোয়াতে, লোকজন দেখতে পারতো তো বাইরে থেকে। একদিন দেখছি বাড়িতে নেই, বাড়িতে গেল কোথায়? দমকলকে খবর দিতে হবে যে গুলি মারবে, কি করবে রাস্তায় বেরোলে? ওই গুলি মারবে না, ওই অজ্ঞান করে দিয়ে নিয়ে আসবে আর কি কিছু। ওরা দেখেছি বাড়ির ছাদে লোক ভিড় করে আমার বাড়ি দেখছে। ওরা কি দেখছে? এই কার্নিশের উপরে সম্রাট শুয়ে আছে, রোদ পোয়াচ্ছে, 4.5 তলায়, আর লেজের ডগাটা বেরিয়ে গেছে, বলেছিলাম। তো ওঠালেন কি করে? ঠিক তো, আবার দমকল ডাকতে হবে, করতে হবে, দুটি আমরা ভাঙলো, কিচ্ছু না, কিছুই না। হচ্ছে আফ্রিকার সেরেঙ্গেটি রেঞ্জে স্পেশাল স্পিসিস, আচ্ছা কালো চুল। আচ্ছা আচ্ছা, এখন দেখা যায়। আর ওদের পেটের কাজটা তো কিছুটা ইয়ে থাকে আর কি, লোমটা থাকে এখানে, কালো চুল। ওরা গাছে বেয়ে ওঠে, গাছে বেয়ে উঠে শিকার করে, এরকম বসে থাকে। আপনি নর্মাল সিংহ তো ওঠে না, নর্মাল সিংহ গাছে বাড়ি বেঁধে পারে না। ওই অ্যানিমাল গুলো গেল, চুজ করে নিল একটা, লাভ দিল। সুতরাং হাইট ফ্রাইট নেই, ও জন্মগতভাবেই নেই, ও সেই জাত। তো তারপরে বেয়ে ওপরে লাভ। আর আমার মতো শুনে কি, ওর ঘড়ির টাইম হবো, ও নামবে, রোদটা পড়লো, ওই হাড় মোড়া ভাঙলো, এবার আমার রুটটাকে সে চিনিয়ে দিল। আমার বাড়ি কার্নিশে ঘুরে এদিকে আসলো, এশিয়া হোটেলের ছাদ, পাশের বাড়ি, তারা মানে বড় বেড়াল। তারপরে এই বাড়িটার ছাদ, তারা ও বাড়ি জলের ট্যাঙ্ক, সেখান থেকে তাক আমার বাড়ির কার্নিশ খাঁচা। তার মানে এদের তো মানে এরা টেনশন যে আমাদের বাড়ির ছাদে চলে দাদা, আমার হার্টের রোগ আছে, সে যদি ওই কি শীঘ্র খাওয়াবে। কত বয়স হয়েছিল? 23। আর আজকে এটা দারুণ গল্প হলো, দারুণ আড্ডা হলো, যেটা আমরা কথা বলে নিয়েছিলাম আপনার সঙ্গে। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। কিন্তু আপনার সঙ্গে এতবার আমার কথা হয়েছে, এতবার কত গল্প হয়েছে, এত কিছু হয়েছে। দাদা, পৃথিবীটা প্রত্যেক দিনই গল্প, আজকে এই ঘটনার তো গল্প। হ্যাঁ, কেউ যদি এখানে সেভাবে নিত, সেভাবে ক্যামেরা নিয়ে, আবার আপনি আমি কিন্তু এই গল্পটার গল্প, হ্যাঁ, সেই বা এই ছোলো ভাজা এটার গল্প, না ঠিক 100বার এই গল্পটা হয়তো আমি আপনাকে আমি বললাম না যে, আমি ফোনেও বলছিলাম যে আপনার সঙ্গে, আপনার কাছ থেকে প্রতি মুহূর্তে শেখার আছে, প্রতি মুহূর্তে শেখার আছে। প্রত্যেকের কাছে। দেখ, আজকে এই অবধি শেষ করি, আরো অনেক কিছু জানা রইলো। হ্যাঁ, পরে আবার একবার